হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9 এর ফার্স্ট ভিডিওতে ফার্স্ট লেকচারে তোমাদেরকে ওয়েলকাম। পড়াশোনা স্টার্ট হয়ে গেছে রীতিমতো। আজ সরাসরি টপিকে আমি চলে যাচ্ছি। এখন আজ পড়াবো পরিমাপ বা মেজারমেন্ট। এটা তোমাদের প্রথম চ্যাপ্টার। তো তোমরা ক্লাস 9 এ উঠে ফিজিক্যাল সায়েন্স বলে একটা নতুন বই পেয়েছো, অর্থাৎ সায়েন্সের যে ভাগ এবং তাদের যে গুরুত্ব তা বোঝার বয়স তোমাদের হয়ে গেছে। এই যে সাবজেক্টটা, এখানে না এই ডমিনো এফেক্টটা খুব কাজ করে। মানে তুমি যদি এই চ্যাপ্টারটা না বুঝো, এর পরেরটা বুঝতে পারবে না, পরেরটা না বুঝলে তারপরেরটা বুঝতে পারবে না, তারপরেরটা না বুঝলে তারপরটা বুঝতে পারবে না। মানে ফাঁকি মারার কোনো জায়গায় নেই। তোমাকে প্রথম থেকেই ভালোভাবে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হবে। সেটা তুমি আমার ক্লাস করো, অন্য কারো করো, অনলাইন করো, অফলাইন করো, ম্যাটার করে না। ভালোভাবে ক্লাসগুলোকে অ্যাটেন্ড করতে হবে এবং নিজের যে কনসেপ্টগুলো ক্লিয়ার নেই সেগুলোকে ক্লিয়ার করে নিতে হবে। তো সরাসরি ভিডিওতে ঢুকে যাচ্ছি। মেজারমেন্ট বা পরিমাপ। তাই এটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে পরিমাপটা আমরা কিসের করি, না পরিমাপটা কিসের করি। পরিমাপটা করি হচ্ছে কিছু রাশি আছে তাদের আমরা পরিমাপ করি। তো তার জন্য একটা টার্ম, তোমাদের নতুন একটা টার্ম আসবে, সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি। এই যে টার্মটা আমরা ব্যবহার করলাম, এই সম্বন্ধেও নিশ্চয়ই আমাদেরকে পড়তে হবে। হ্যাঁ, ঠিকই বলেছো, এর সম্বন্ধেও আমাদেরকে পড়তে হবে। ভৌত রাশি জিনিসটা পরিমাপযোগ্য যে কোনো রাশি হচ্ছে ভৌত রাশি, অর্থাৎ যেটাকে আমি পরিমাপ করতে পারবো সেটাকে আমি ভৌত রাশি বলবো। এই যে পেনটা দেখছো, এটাকে পরিমাপ করতে পারবা? অনেকে হয়তো কমেন্টে লিখেছো হ্যাঁ হ্যাঁ করতে পারবো। না, এই পেনটাকে তোমরা পরিমাপ করতে পারবা না। এই পেনটার নির্দিষ্ট একটা কিছু পরিমাপ করবা, না এর হাইট পরিমাপ করবা, না এই মাস পরিমাপ করবা, না এই ওয়েট পরিমাপ করবা, কিন্তু পেনটাকে পরিমাপ করতে পারো না। এই যে ওয়েট, মাস, হাই লেন্থ, এইগুলো সমস্তই হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশির এক্তিয়ারভুক্ত। তাহলে বোঝা গেল বিষয়টা। তো এইবার আসি এই ভৌত রাশির ভাগ। ভৌত রাশিকে আমরা আবার দুটো ভাগে ভাগ করছি। এক নম্বর স্কেলার রাশি, দু নম্বর ভেক্টর রাশি। এবার স্কেলার আর ভেক্টর রাশি ভাগটার থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের দেখা যায় এখান থেকে পার্থক্য লিখতে দেয়। তো আমি এটা পার্থক্যের আকারেই বোঝাবো, কারণ এটা পার্থক্যের আকারে বুঝলে তোমাদের মনেও থাকবে এবং সব থেকে ভালো বোঝা যায় স্কেলার আর ভেক্টরের ক্ষেত্রে। তো এটা বোঝানোর আগে একটা জিনিস, তোমরা তো বড় হয়েছো, এখন অনেকে সংসারের অনেকগুলো কাজকর্মে নিজেদেরকে নিয়োজিত করবে। তো স্বাভাবিকভাবেই তোমাদের বাজারে হয়তো অনেক করতে হয়। তো তারা জেনে থাকবে যে তুমি একটা দোকানে গিয়ে, ধরো তুমি চালের দোকানে গেছো, 1 কেজি চাল দাও, এরকম বলো তো, বা 2 কেজি দাও, বা 50 কেজি একটা বস্তা দাও। তো এই যে 50 কেজি, 1 কেজি আমি লিখে বোঝাচ্ছি, ধরো 50 কেজি সাথে কেজি, এটা কি আর এটা কি, এই দুটো জিনিসকে বুঝতে। এটাকে বলা হয় সংখ্যামান। যদিও পরে এটা নিয়ে আমি একটু ডিটেলসে বলবো, বাট আমি এখন তাও একটু বলছি। আর এটাকে বলা হয় একক। দুটোকে নিয়ে আমরা ডিটেলসে বলবো, আর টোটালটা মিলে তৈরি হয় মান। মানে বেসিক্যালি মান আমরা এটাকেই বলি, কিন্তু যাদের একক আছে তাদের এককটা ধরতে হয়। তো তাহলে বুঝতেই পারছো যে কোনো একটা ভৌত রাশির মান থাকাটা অনিবার্য। তো এরা দুজনেই ভৌত রাশি, তার মানে দুজনেরই মানটা থাকবে। তাহলে তোমরা বলবে তাহলে স্যার কিরকম পার্থক্য হলো, দুজনেরই তো মান আছে। হ্যাঁ, মান দুজনেরই আছে, কিন্তু তফাৎটা হচ্ছে এটা, কিন্তু মানের সাথে সাথে আরেকটা জিনিস ফ্রি আছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রির মতো। সেটা হচ্ছে অভিমুখ বা ডাইরেকশন। এখন বলতে গেলে ডাইরেকশন জিনিসটা কি, এটা বোঝার মতো একটা বিষয় না। ডাইরেকশন তো তোমরা আগে করো। তো ডাইরেকশন জিনিসটা কি, এটা বোঝানোর ক্ষেত্রে বিগত বছরেও আমি স্টুডেন্টদের এটাই বলেছি যে ডাইরেকশন বোঝার সব থেকে ভালো হচ্ছে দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্য বোঝা। দ্রুতিটা তুমি একটা বক্রপথক দ্রুতি সম্ভব, স্পিড, দ্রুতিকে ইংলিশে স্পিড বলে, আর বেগকে ইংলিশে ভেলোসিটি বলে। তোমাদের এখন থেকে ইংলিশ টার্মগুলো মুখস্থ করতে হবে, তাতে পরবর্তীতে তোমাদের অনেক কাজে আসবে এবং পড়াগুলোকে বুঝতে, আন্ডারস্ট্যান্ডিং অনেক বেটার লেভেল আসবে। তো দ্রুতিকে তুমি বক্রপথে একটা দ্রুতি সম্ভব, স্পিড থাকা সম্ভব। বাট বক্রপথে তো বেগ থাকে না, বেগ থাকে, কিন্তু বক্রপথে আমরা বেগকে ক্যালকুলেট করি না। একটা নির্দিষ্ট ডাইরেকশন, কোনো একটা, ধরো এটা গাড়ি, ধরো আমি বুগাডি কিনেছি বা তুমি বুগাডি কিনেছো, তো বুগাডি একটা নির্দিষ্ট স্পিড নিয়ে যাচ্ছে। এই যে সোজা গেল, এই যে সরণটা ঘটলো, সরণ বাই সময়, এই যেটা হলো, এটাকে আমরা বেগ বলি। এবার একটা টার্ন নিল, এখানটাতে ওর দ্রুতি হয়েছে। তো দ্রুতির জন্য নির্দিষ্ট ডাইরেকশন লাগে না বা অভিমুখ লাগে না, কিন্তু বেগের জন্য অভিমুখ বা ডাইরেকশন কম্পালসারি। তাই এর একটা অভিমুখ ফ্রি পাওয়া যায়। আরো ডিটেলসে আমরা এই বিষয় নিয়ে পরে আবার আলোচনা করবো। তো 2 নম্বর পার্থক্য স্কেলার রাশি। ধরো তুমি একটা স্কেলার রাশির সাথে একটা স্কেলার রাশি গুণ করলা, দুটো ইন্ডিভিজুয়াল ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে এদের মধ্যে গুণ করলা, স্কেলার ইনটু স্কেলার।
দুটো আলাদা আলাদা স্কেলার। ভর একটা স্কেলার রাশি, তো তুমি সাথে সাথে কি নিলা, ধরো দুটি নিলা, ভর ইন্টু দুটি, সাধারণত করে না, ভরবেগটাই তোমরা শুনতে পাবো মোমেন্টাম, ভর ইন্টু দুটি। তো সেই যে গুণফলটা পাবা তা তো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি থাকবে, সেটা একটা সবসময় স্কেলার রাশি হবে। তো স্কেলার রাশি আর স্কেলার রাশির গুণফল স্কেলার রাশি হবে। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা দেখি ভেক্টরের সাথে যদি আমি ভেক্টর রাশি গুণ করি, ভেক্টর তো হতেই পারে, আবার ক্ষেত্র বিশেষে আমরা আবার স্কেলার রাশি পেয়ে থাকি। এবার আমি 3 নম্বরে আসি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে স্কেলার রাশি। তোমরা এতদিন বীজগণিত শিখেছো, বীজগণিত সম্বন্ধে আর আলাদা করে বলছি না। তো বীজগণিতের যে সাধারণ নিয়ম আছে যেগুলো তোমরা শিখেছো, এই সাধারণ নিয়মে তোমরা স্কেলার রাশিকে তোমরা মানগুলোকে বের করতে পারবা, ডিফাইন করতে পারবা। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে কি হয়, ভেক্টর রাশির ক্ষেত্রে তোমাদেরকে ভেক্টর যোগের একটা নিয়ম আছে, সেই ভেক্টরের নিয়ম অনুসারেই তোমাদেরকে বের করতে হবে। স্কেলার ও ভেক্টর রাশি বোঝানোর সময় আমরা দেখেছি যে স্কেলারের ক্ষেত্রে মান এবং ভেক্টরের ক্ষেত্রে মান প্লাস অভিমুখ ম্যাটার করে পার্থক্যের ক্ষেত্রে। এখন আমরা যদি চাপের কথা বলি, P ইকুয়াল টু আমরা সবাই জানি F/A, অর্থাৎ ইকুয়েশনটা থেকে যদি আমরা সংজ্ঞা বানানোর চেষ্টা করি তাহলে দেখব যে একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকেই চাপ বলে। তাহলে কি না, একটা সারফেস, এটার ক্ষেত্রফল A এবং F মানে একটি বল প্রযুক্ত হচ্ছে লম্বভাবে 90 ডিগ্রি করে। তার মানে এই যে টোটাল বিষয়টা যে ফোর্স একটা ডাইরেকশনে কাজ করছে। তাহলে আমরা কি বুঝলাম যে অভিমুখ আছে, তাহলে চাপ একটা অভিমুখ এবং মান যুক্ত রাশি, তাহলে কি হওয়া উচিত, চাপ ভেক্টর রাশি। কিন্তু চাপ কিন্তু একটা ভেক্টর রাশি নয়, চাপ একটা স্কেলার রাশি। কেন চাপ স্কেলার রাশি? না, পার্থক্য করানোর সময় আমি 3 নম্বর পার্থক্যে পড়েছি যে ভেক্টর যোগের নিয়ম কে মান্যতা করলেই তাকে ভেক্টর রাশি বলা যায়। এই চাপ, এই যে রাশিটা, এটা ভেক্টর যোগের নিয়মকে মানে না, তার জন্য চাপ একটা স্কেলার রাশি। তেমনি তড়িৎ প্রবাহ মাত্রা, মান ও অভিমুখ দুই থাকা সত্ত্বেও সেটিও একটি স্কেলার রাশি। উদাহরণ, এগুলো খুব ইম্পর্টেন্ট। বেসিক্যালি স্কেলার রাশি যদি আমাকে উদাহরণ লিখতে হয়, একেবারে সিম্পল জিনিসগুলো লিখতে দুটি। তেমনি ভেক্টরের হচ্ছে বেগ, এর সাথে হচ্ছে চাপ, তড়িৎ প্রবাহ মাত্রা, আর ভেক্টরের ক্ষেত্রে বেগ হতে পারে, তারপরে ত্বরণ হতে পারে, তারপরে ফোর্স বা বল হতে পারে। তো তোমাদের জন্য চাপ এবং তড়িৎ প্রবাহ মাত্রাটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই দুটো তো সাধারণত একটু ব্যতিক্রম। তো সাধারণত যখন বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র আমরা দেখি, এই দুটো প্রশ্ন এমসিকিউ বা এসিকিউতে থাকতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ, পরিমাপ করতে গেলে এটা বুঝতেই হবে। এটা হচ্ছে একক। যে কোনো সংখ্যা মানকে পূর্ণতা প্রদান করে একক। একক ছাড়া আমরা সেই বিষয়টা, কোনো রাশি, ফিজিক্যাল কোয়ান্টিটি সম্বন্ধে ধারণা করতে পারি না। ধরো তুমি দোকানে গিয়ে বললে 50 দিন বা 50 চাল দিন, দোকানদার কি বুঝবে, 50 কেজি, 50 গ্রাম, বুঝতে পারবে না। কেজি বা গ্রাম, এই যে এককটা এখানে ব্যবহার করতে হবে। এবার যেটা অনেক ছাত্রছাত্রীর মনে প্রশ্ন থাকে, এবং আমারও এক সময় ছিল প্রশ্নটা, যে আচ্ছা ধরো এই পেনটা প্রায় 10 সেন্টিমিটার, তাহলে এতটা 1 সেন্টিমিটারের কাছাকাছি, তা ওই যে পোর্শনটুকু ওটাকে আমরা 1 সেন্টিমিটার বলি। এটা কে বেঁধে ধরে দিল যে ওটাকে আমরা 1 সেন্টিমিটার বলবো? বলছে যে একক নির্ধারণ যে সমস্ত করে, যে সমস্ত সংস্থা, তারা একটা মানে পরিমাপকে প্রমাণ বলে ধরে। মানে ধরো এতটা একটা ডিস্টেন্সকে 1 মিটার বলে, সে সাইজে না, ধরো ধরে নাও এটা 1 মিটার। তো এতটা একটা ডিস্টেন্স প্রথমে পরিমাপ করলাম, করে সেটাকে বলা হলো আজ থেকে 1 মিটার। তাহলে এই পরিমাপটাকে প্রমাণ হিসেবে ধরে বাদ বাকি এককগুলো নির্ণয় করা হয়। এটা দৈর্ঘ্যের ক্ষেত্রে দৈর্ঘ্য 1 সেকেন্ডে একটা টাইমে ক্যালকুলেট করা হয়। সেটা পরবর্তী ভিডিওগুলোতে যখন সংজ্ঞা আসবে এই জিনিসটা আরো ক্লিয়ার হবে তোমাদের। এককের প্রয়োজনীয়তা কি? না, এককের প্রয়োজনীয়তা হলো কোনো বিষয়কে, কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে একদম সুস্পষ্ট ধারণা প্রদান করে একক। এছাড়াও একক ছাড়া তুমি যদি কোনো কিছু ডিসক্রাইব করো, তুমি বর্ণনা করতে পারবে না। এবং তোমাদের ফিজিক্সে বা তোমাদের তো ফিজিক্যাল সায়েন্সে একক দুটো ফিজিক্যাল, ইন্ডিভিজুয়াল ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে দুটো আলাদা আলাদা ভৌত রাশি, ধরো ভর একটা ভৌত রাশি, সময় একটা ভৌত রাশি, এই দুটো আলাদা ভৌত রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য এককের গুরুত্ব অপরিহার্য। এবার কি কি পদ্ধতির একক সাধারণত ব্যবহার হয়ে থাকে সেই বিষয়টা একটু দেখি। মূলত যে পদ্ধতির একক ব্যবহার হয়ে থাকে, 3টে আঞ্চলিক পদ্ধতি। আঞ্চলিক বলতে এটা ন্যাশনাল, একটা দেশে এরকম ব্যবহৃত হয়। আঞ্চলিক বলতে লোকাল না এটা। আর এফপিএস, তাহলে কি কি লিখলাম আমি? সিজিএস, এমকেএস, এফপিএস। এই সিজিএস পদ্ধতিকে গসীয় পদ্ধতি বা গসিয়ান সিস্টেম বলা হয়, এমকেএস কে ম্যাট্রিক্স সিস্টেম বলা হয়, এফপিএস কে আলাদাভাবে ওইভাবে কিছু বলা হয় না। তো এই যে প্রতিটাকে দেখো,
তিনটে করে লেটার আছে, তো এই তিনটে করে লেটার কিছু একককে রিপ্রেজেন্ট করে। সিজিএস এর ক্ষেত্রে সি রিপ্রেজেন্ট করে সেমি, জি রিপ্রেজেন্ট করে গ্রাম, এস রিপ্রেজেন্ট করে ভর। এমপিএস এর ক্ষেত্রে এম রিপ্রেজেন্ট করে মিটার, কে রিপ্রেজেন্ট করে হচ্ছে কিলোগ্রাম, এস রিপ্রেজেন্ট করে হচ্ছে সেকেন্ড। এফ এর ক্ষেত্রে ফুট, ই এর ক্ষেত্রে পাউন্ড, এস এর ক্ষেত্রে সেকেন্ড। এই এককগুলো কোনোটা ইংল্যান্ডে, কোনোটা ফ্রান্সে, কোনোটা আমাদের দেশে বিভিন্ন রকম এককের একটা প্রচলন ছিল। এখন ধরো যুগের বিবর্তনের সাথে সাথে সায়েন্স উন্নত হয়, রয়্যাল সোসাইটি, রয়্যাল ইনস্টিটিউশন, এরকম বড় বড় বিভিন্ন রকম সভা বা অ্যাসোসিয়েশন গঠন হয়। তো সেই সময় বিজ্ঞানী, আমার দেশের বিজ্ঞানী ধরো সুক্তেন বোস গেল ইংল্যান্ডে আইনস্টাইনের সাথে আলোচনা করতে, তো এই বিষয় নিয়ে ওদের আলোচনা হয়নি, কিন্তু ধরো দুটো বিজ্ঞানী, ইন্ডিভিজুয়াল দুটো বিজ্ঞানী আলোচনা করছে এই টপিক নিয়ে। তো আমি বলছি 1 সেমি, সে বলছে 1 ফুট। এবার আমি তো বোঝার ক্ষেত্রে, বারবার ক্যালকুলেশনের ক্ষেত্রে হিসাব করে বের করে দেওয়া সম্ভব না। তো তাই কি করলো না, বিআইবিএম বলে একটা সংস্থা যারা একক নির্ধারণ করে, তারা একটা সিস্টেম প্রচলন করলো। এই সমস্ত সিস্টেমের যে হচ্ছে ডন, সেই সিস্টেমটাকে প্রচলন করা হলো, যেটাকে বলা হয় এসআই পদ্ধতি বা এসআই সিস্টেম। কি বললাম? এসআই সিস্টেম। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এবং বৈজ্ঞানিক মহলে এরই প্রাধান্য। যখন বিজ্ঞানীরা আলোচনা করে, এর যে ব্যবহৃত একক, এই যে নির্ধারিত একক, সেই এককই আমরা সচরাচর ব্যবহার করে থাকি। এসআই এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। তো এসআই 7টি ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশির একক নির্ধারণ করেছে। আমরা দেখি নাই 7টি ভৌত রাশি কি কি। এই যে 7টি রাশি, এই 7টি রাশি একক এসআই পদ্ধতিতে কি কি হবে দেখে নেওয়া যায়। ভর, ভরের ক্ষেত্রে আমরা ব্যবহার করি কেজি বা কিলোগ্রাম। সময়, সময়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করি সেকেন্ড। আচ্ছা, দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে লেন্থ, লেন্থের ক্ষেত্রে আমরা ব্যবহার করি মিটার। উষ্ণতা, উষ্ণতার ক্ষেত্রে আমরা ব্যবহার করি কেলভিন। দীপন প্রাবল্য বা আলোকদীপ্তি, এর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি ক্যান্ডেলা। আচ্ছা, তড়িৎ প্রবাহ মাত্রা, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি অ্যাম্পিয়ার। এবং সব থেকে শেষে পদার্থের পরিমাণ, এর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি মোল। তো এই 7টা ভৌত রাশিও তাদের একক, তোমরা বইতেও পেয়ে যাবে, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। এককের উপর ভিত্তি করে ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, অর্থাৎ ভৌত রাশিকে দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে প্রাথমিক রাশি, একটা হচ্ছে লব্ধ রাশি। তাহলে প্রাথমিক রাশি জিনিসটা কি না, যে সমস্ত রাশির একক অন্য কোন রাশির এককের উপর নির্ভর করে না, তারা হচ্ছে প্রাথমিক রাশি। কোনগুলো না, ভর, দৈর্ঘ্য, আলোকদীপ্তি বা দীপন প্রাবল্য, পদার্থের পরিমাণ, সময়, তারপরে উষ্ণতা, এই যে 7টি আমাদের একটু আগে দেখালাম যে রাশি, তারা সকলেই হচ্ছে প্রাথমিক রাশি। আর লব্ধ রাশি কি না, বিভিন্ন এককের সাহায্যে, মানে বিভিন্ন একের অধিক একক প্রয়োগ করে যে রাশি তৈরি করা হয়, অর্থাৎ যে রাশি নির্মাণে অন্য এককের সাহায্য নিতে হয়, মানে যে রাশির একক অন্য রাশির এককের সাহায্যে নির্মিত, এক কথায় তাকে আমরা লব্ধ রাশি বলি। সেগুলো কি কি আছে না, লব্ধ রাশি 7টা বাদে সবই হচ্ছে লব্ধ রাশি। কি কি? যেমন ত্বরণ, বেগ, দ্যুতি, এগুলো সবই হচ্ছে লব্ধ রাশি। এবার তোমাদের বইতে দেখবে আছে বেগ লব্ধ রাশি কেন বা দ্যুতি লব্ধ রাশি কেন, তার একটা কথা বিষয় আছে, তোমরা আগেই পড়েছো। বেগ সমান সমান, আমরা লিখি একদমই সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করছি, বেগ সমান সমান সরণ বা ডিসপ্লেসমেন্ট, ইংলিশে সরণকে ডিসপ্লেসমেন্ট বলে, বাই সময়। তাহলে দেখো, বেগকে আমি, বেগের যে রাশিটা সেটা ডিপেন্ড করছে সরণের একক এবং সময়ের এককের উপর। কারণ তোমাকে যখন বেগের আমি বলবো যে তুমি বেগের একক নির্ণয় করো, তুমি কি করবে, সরণের একক মিটার এবং সময়ের একক সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড করবে, তাহলে বেগের যে এককটা বেরোবে মিটার পার সেকেন্ড, সেটা সরণের একক এবং সময়ের একক, এই দুটো এককের সাহায্য নিয়ে গঠন করা হলো। তাই বেগ একটি লব্ধ রাশি। এরপরে তোমাদের বিভিন্ন রকম লব্ধ রাশি আছে বইতে, যে সমস্ত লব্ধ রাশি তোমাদের টোটাল বইতে আছে, তার আমি একটা চার্ট দিয়ে দেবো, তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো, ঠিক আছে। এরপরে আমরা যাবো এককবিহীন রাশি জিনিসটা কি। এবার দেখে নেওয়া যাক এককবিহীন রাশি জিনিসটা কি। আমরা পড়ার ক্ষেত্রে দেখবো যে বিভিন্ন রকম পরিমাপযোগ্য ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটির আর একক হয় না। তাদের একক হয় না কেন? কারণ ধরো আমি তোমাকে দেখাচ্ছি, তুমি কে ইকুয়াল টু, ধরো কে একটা রাশি, ঠিক আছে, যেটা উপরে দৈর্ঘ্য
নিচেও দৈর্ঘ্যের একক, তাহলে এই দুটো দৈর্ঘ্যের একক কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে 1, তাহলে এই এককটা হয়ে পড়ে। তার জন্য বিভিন্ন রাশি দুটো সমজাতীয়, একই প্রকার দুটি সমজাতীয় রাশির অনুপাত দ্বারা যে সমস্ত রাশির একক গঠন হয় তাদের একক হয় না, তাদেরকে এককবিহীন রাশি বলে। বিষয়টা এইভাবে বোঝো যে ধরো এমন একটা রাশি আছে যেটা দুটো সমজাতীয় রাশির অনুপাতে গঠিত, দুটো উপরেও একটা দৈর্ঘ্যের একক বসবে, নিচেও একটা দৈর্ঘ্যের একক বসবে, দুটো দৈর্ঘ্যের একক কেটে যাবে, কেটে গিয়ে এক পড়ে থাকবে, তাই তাদের একক হবে না। এরকম এককবিহীন রাশি কি কি, এর উদাহরণগুলো প্রত্যেকটা তোমাদেরকে পড়তে হবে, কারণ এমসিকিউতে কোশ্চেন দিলে তোমাদেরকে প্রত্যেকটা জানা আবশ্যক। এর উদাহরণ কি কি হতে পারে? বিকৃতি হতে পারে, তুল্যাঙ্ক ভর হতে পারে, পারমাণবিক ভর হতে পারে, আণবিক ভর হতে পারে, আপেক্ষিক আর্দ্রতা হতে পারে। এই সমস্ত যে রাশিগুলো আছে তাদের এককবিহীন রাশি বলে। কিন্তু এখানেও আমরা দেখছি কিছু ব্যতিক্রম আছে। যেমন আমি যদি বলি কোণ, তো কোণ সমান সমান হয় হচ্ছে আচ্ছা আণবিক ভর সমান সমান আমরা সকলেই জানি কোন মৌলের একটি অণুর ভর বাই একটা C12 বা কার্বনের যে 12 পরমাণুর একটি পরমাণুর 1/12 অংশ। ঠিক আছে, আমি এটা পুরো লিখছি না, বিষয়টা এটা। তাহলে এটা কি? একটা ভর, তার একটা একক, নিচে কি আর একটা ভর, ভরের একক। দুটো ভরের একক, এই দুটো ভরের একক ভর কেটে যাবে, গিয়ে তাহলে এক পড়ে থাকবে, কোনো এককই পড়ে থাকবে না। তাই আণবিক ভর একটা এককবিহীন রাশি। এবার বিজ্ঞানে এইখানেও দুটো সমজাতীয় রাশি তো এককবিহীন রাশি তাদের অনুপাত, কিন্তু বিজ্ঞানে এখানেও কিছু ব্যতিক্রম আছে। সেটা হচ্ছে কোণ আর ঘনকোণের ক্ষেত্রে। কোণ সমান সমান আমরা লিখতে পারি ব্যাসার্ধ বাই, এখানে আমরা লিখতে পারি ব্যাসার্ধ বাই বৃত্তচাপ। এই ক্ষেত্রে দুটোরই একক দৈর্ঘ্যের একক হওয়া সত্ত্বেও কোণের কিন্তু একক আছে। কোণের একক কি না? কোণের একক হচ্ছে রেডিয়ান। কিছু বইতে এই যে ইকুয়েশনটা এটা ভুল করে উল্টো লেখা আছে, তো সেটা তোমরা যদি লক্ষ্য করে থাকো চেঞ্জ করে নাও, এটা কিন্তু সঠিক ইকুয়েশন। অনেক বইতেই এর উল্টোটা লেখা আছে, সবসময় S = r থিটা হয়, যাই হোক রেডিয়ান। এবং ঘনকোণের ক্ষেত্রে আমাদের কি হয় না, ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। তো এর ক্ষেত্রে যেটা আমি ঘনকোণ সমান লিখতে পারি দূরত্বের বর্গ বাই ক্ষেত্রফল। এটাও অনেক বইতে উল্টো লেখা আছে, তো তোমরা এই দুটো জিনিস কিন্তু সঠিক করে নেবে। এবার আমরা বুঝবো কিছু প্রিফিক্স বা উপসর্গ যোগে কি করে রাশির মানটাকে বড় বা ছোট করা যায়। এরকম আমাদের আছে। তো বিষয়টা হচ্ছে ধরো 1 মিটার বলতে তুমি বোঝো, তার আগে ধরো 1 মিটার শুধু মিটার লিখলাম, তার আগে যেটা বসে তাকে প্রিফিক্স বলে, আগে বসে তাই প্রি। তো আমি একটা কিলো যোগ করলাম, কি হয়ে গেল কিলোমিটার, এটা প্রিফিক্স, দ্যাটস প্রিফিক্স বা উপসর্গ, এটা হচ্ছে মূল রাশি। তাহলে এই দুটো যোগে টোটাল একটা নতুন আমি একক পেলাম, এটা হচ্ছে একক, মিটারটা হচ্ছে একক, কিলোটা হচ্ছে উপসর্গ। এই দুটো যোগে আমি একটা নতুন একক পেলাম, এটা হচ্ছে কিলোমিটার। তাহলে কিলোমিটার হওয়ার জন্য এটা 10⁻³ মিটার হয়ে গেল। এইভাবে উপসর্গ যোগে আমরা বিভিন্ন রকম একক তৈরি করতে পারি, মানে বড় বা ছোট একক, সেই একই ফিজিক্যাল কোয়ান্টিটি। তো এটা যেরকম বড় করলো, তেমন যদি আমি এটা মিটারের জায়গায় কিলোর জায়গায় সেন্টি বসাতাম, সেন্টি, আর এখানে মিটার বসাতাম, তো এটা সেন্টি, এটা হচ্ছে উপসর্গ। এটা কি করলো? এককটাকে বড় করলো, এটা কি করলো? ছোট করলো। এবং ছোট বড়টা কার সাপেক্ষে হয়? ছোট বা বড় করাটা কার সাপেক্ষে হয়? মিটারের সাপেক্ষে। 1 মিটারের থেকে এটা বড়, কিলোমিটারটা তো 1 মিটার থেকে বড়, তাহলে মিটারের আগে বসে মিটারের ভ্যালুটাকে ইনক্রিজ করলো সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার তো মিটারের থেকে ছোট, তাহলে মিটারের আগে সেন্টি বসে তাহলে মিটারের মানটাকে ডিক্রিজ করলো। এটা হচ্ছে বড় করা হয়, এটা হচ্ছে ছোট করা হয়। এরকম তোমার বইতে চার্ট দেওয়া থাকবে, দেখবে যে এই যে ছোট উপসর্গ যেগুলো হয় সেটা ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ইন্টু অটো, আর এর ক্ষেত্রে তোমরা পাবা হচ্ছে ডেকা হেক্টা কিলো মেগা গিগা টেরা বেটা এক্সা, এরকম তোমরা পাবা। এরপরে জেড তো আরো আছে, তোমাদের আমি ভিডিওতে দেখবে স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারবে, আমি দিয়ে দেবো। তো এরপরে আমরা আসবো বিভিন্ন রকম যে একক, সেই একক নির্ধারণের যে নিয়ম আছে সেই বিষয়টাতে। এটাই আজকে তোমাদের লাস্ট টপিক।
একক ব্যবহারের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো যে বিআইপিএম যে সংস্থা একক নির্ধারণ করে তারা বেঁধে দিয়েছে। এটা খুবই সিম্পল, তোমরা বই থেকে পড়ে নিতে পারতে, তাও যেহেতু চ্যাপ্টারে রয়েছে তাই আমি একটু দেখিয়ে দিচ্ছি। সবসময় একক স্মল লেটারে লিখতে হবে, অর্থাৎ তুমি একক যখন লিখবে মিটার নিউটন, তুমি নিউটন কথাটা এইরকম লিখতে পারো না, মানে নিউটন লিখতে পারবে না, তোমাকে মানে স্মল লেটারে সবসময় নিউটন লিখতে হবে। আচ্ছা, কেলভিনের সঙ্গে এই ডিগ্রি ব্যবহার করা যাবে না, মানে তুমি যদি লেখো 5 ডিগ্রি কেলভিন, তোমার এটা পুরো কাটা, তোমাকে লিখতে হবে 5 কেলভিন। আচ্ছা, এর 2 নম্বর হলো। 3 নম্বর, সবসময় সিঙ্গুলারে লিখতে হবে, তুমি 1 কিমি লিখলা কিন্তু 2 কিমিস কেমস এরকম লিখতে পারবে না। 2 এর ক্ষেত্রেও সবসময় কিমি হবে, 1 কিমি 2 কিমি হোক, কিমিটা সবসময় এক বছর সিঙ্গুলার হবে। সায়েন্টিস্ট ক্যাপিটাল মানে হচ্ছে সায়েন্টিস্টদের নাম, আমরা তো বন্ধু ব্যক্তি, তো সায়েন্টিস্টদের নাম সবসময় ক্যাপিটাল, মানে এই যে প্রতীক ব্যবহার হবে ক্যাপিটাল ব্যবহার হবে। কিরকম, নিউটন এটা যেটা রিপ্রেজেন্ট করে আমরা জানি এন দিয়ে এটাকে ডিনোট করা হয়, তো এনটা সবসময় ক্যাপিটাল লেটারে লিখতে হবে, তুমি এরকম স্মল লেটারে লিখলে হবে না কিন্তু। আচ্ছা, এই যে দাগটা মানে কি, ধরো আমরা বেগ সমান সমান করেছি সরণ, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তো বেগের একক আমরা সবাই তাহলে জানি যে কি লিখতে হবে, মিটার পার সেকেন্ড। কিন্তু এমন কিছু একক আছে যাদের ক্ষেত্রে নিচে দুটো বা তিনটে রাশি দিয়ে ভাগ হয়, সেক্ষেত্রে কিন্তু তুমি ধরো মিটার পার সেকেন্ড পার, এখানে ধরো কেলভিন, কোন একটা রাশি একক আমি ধরে নিচ্ছি, তো তুমি এইভাবে লিখতে পারবে না, এটা লেখার নিয়ম না, তোমাকে লিখতে হবে মিটার পার সেকেন্ড ইন্টু কেলভিন, মানে এর সাথে তো একটা গুণ সম্পর্ক আছে, তো এটা গুণ সম্পর্ক থাকবে। বা তুমি আরেকটা ভাবে লিখতে পারো মিটার সেকেন্ড ইনভার্স কেলভিন ইনভার্স, এই দুটো পদ্ধতি তোমরা ব্যবহার করতে পারো। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের আজকের চ্যাপ্টার। নেক্সট পরের পার্টটা, পরের লেকচারটা, ফার্স্ট লেকচার এখানেই শেষ, সেকেন্ড লেকচার খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আপলোড হয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।